বাংলাদেশকে পরাস্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে বাংলাদেশ যেন চোখের কাঁটা হয় প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ ভারতের কাছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে কখনো রাতের আধারে পানি বন্যায় ডুবিয়ে বিপর্যয়ে ফেলার পাশাপাশি সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নিয়ে সংকট তৈরি করা, বাংলাদেশে ভারতীয় কৃষিপণ্য রপ্তানি বন্ধ, ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলা, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা এবং পশ্চিমা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সহ সব ধরনের প্রচেষ্টাই করেছে ভারত। যখন কোনো প্রচেষ্টাতে সফল হতে পারেনি তখনই এক নতুন অস্ত্র নিয়ে মাঠে নামল নয়াদিল্লি, আর এটি হল নাগরিক অস্ত্র। শুধুমাত্র মুসলিম ও বাংলা ভাষাভাষী হওয়ার কারণে সম্প্রতি হাজার হাজার বৈধ ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সহ বাংলাদেশি সীমান্তবর্তী প্রায় সকল জেলার মানুষ বাংলায় কথা বলে, আর ওখান থেকে মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর মুসলিম পরিবারগুলোকে বাংলাদেশি আখ্যায়িত করে ভারত থেকে বিতাড়নের নতুন ষড়যন্ত্রে মত্ত হয় মোদি সরকার। তাদের এমন ষড়যন্ত্রের শিকারের মধ্যে শুধুমাত্র মুসলিমই নয়, রয়েছে হিন্দু নাগরিকগণও। কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, আসামের বারাক অঞ্চলে যারা মাতৃভাষা বাংলা লিখবে তারা ভারতীয় নয়, আর ওই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা আসাম রাজ্য। ভারতীয় সরকারে এমনই বৈষম্যের শিকার হন উত্তম কুমার ব্রজবাসী। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম উত্তম কুমারের। গত ৫০ বছর ধরে স্থায়ীভাবে কোচবিহারে বসবাস করে আসছেন তিনি। তার বাবা ঠাকুরদাও কোচবিহারেরই বাসিন্দা ছিলেন, কিন্তু তাকে ভারতীয় নয় বলে নোটিশ দেয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এনআরসির এই নোটিশের পর উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং নিজেদের রাজনৈতিক সমাবেশে উপস্থিত রাখেন উত্তম কুমার ব্রজবাসীকে। পশ্চিমবঙ্গের শান্তিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শহীদুল শেখ ও তার স্ত্রী সাকিনা বিবি সম্প্রতি দিল্লিতে পরিচারিকার কাজ করতে দিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হন এই দম্পতি। শহীদুল শেখের বৃদ্ধা মা এখন প্রয়োজনীয় নাগরিক প্রমাণপত্র নিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন থানায় কিংবা বিভিন্ন সরকারি দপ্তরে। শেষ বয়সে এসে ছেলে আর ছেলের বউকে ফিরে পেতে যায় বাংলা ভাষাভাষী মুসলিম বৃদ্ধা লালবানু বেহর শেখ। রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হন ২১ বছর বয়সী যুবক মালদাহ কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। পরিবারের মুখে আহার তুলে দিতে পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে চলে যায় দূর রাজস্থানে। সেখানে তার বৈধ কাগজপত্র দেখালেও বিষয়টি মেনে নেয়নি পুলিশ। থানায় ২ দিন আটক থাকার পর ২ মাসের জেল হয় তার, তবুও মেলেনি মুক্তি। রাজস্থান থেকে বাংলাদেশ বর্ডারে নিয়ে আসা হয় তাকে। রাতে বর্ডার পাস করে বাংলাদেশে রেখে আসে বিএসএফ। বাংলাদেশে তার নেই কোনো চেনা জানা কেউ। বিপদে পড়েই কাছে নেই তরুণ যুবক। ওখান থেকে আমাকে ধরেছে, রাজস্থান থেকে আমাকে ওখান থেকে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে, দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে ২-৩ দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে ২ মাস রেখেছে। ২ মাস রেখেছে জেলে, ২ মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। আসামে খায়রুল ইসলাম নামে সাবেক এক প্রাইমারি স্কুল শিক্ষকের সাথেও ঘটে একই ঘটনা। তার বৈধ নথিপত্রে পিতার নাম নূর হোসেন ও নুরু হোসেনের অমিল থাকায় তাকেও বাংলাদেশে আখ্যায়িত করে
জোরপূর্বক বাংলাদেশে প্রেরণ করা হয়। শুধু তাই নয়, তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন বিএসএফ সদস্যরা এবং 4 বার ফাঁকা গুলি ছোড়েন। পরে গত 26 মে তাকে হাত বেঁধে মুখে কাপড় গোজে 14 জনের সঙ্গে বাংলাদেশি ঠেলে পাঠানো হয় তাকে। মোৰ যথেষ্ট কাগজপত্ৰ আছে। মোৰ দেউতা মৃত নুৰুল ইছলাম নুৰ ইছলাম। মোৰ দেউতাৰ নাম দুটা হেৰি হৈছে, তাৰমানে কি কাগজ মাটিৰ কাগজত আছে নুৰ ইছলাম আৰু স্কুলৰ আমাৰ কাগজপত্ৰত আছে নুৰুল ইছলাম। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996-এ। সেই বাবদ আমি করতে আছি রানিং। এফটি কেসের মধ্যে আমার একটা কেস আছে, এফটি কেস খারাপ হলে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 23 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত এসব বাঙালি মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। এই প্রতিবেদনে উঠে আসে শত শত ভারতীয় বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করে হুমকি দিয়ে পিটিয়ে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছেন। এই বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করার এবং সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশীয় পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ভারতের শাসক দল বিজেপি ভারতীয় সহ জাতিগত বাঙালি মুসলিমদের নির্বিচারে দেশ থেকে তাড়িয়ে বৈষম্যমূলক মনোভাব উস্কে দিচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির হিসাব অনুযায়ী ভারত সরকার 7 মে থেকে 15 জুন পর্যন্ত 1500 জনের বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। তাদের মধ্যে রয়েছে মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা প্রায় 100 রোহিঙ্গা শরণার্থী। এই বিতরণ এখনও চলছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে বিতাড়িত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। বিশ্লেষকদের মতে এই সংখ্যা কেবলমাত্র বিজেপির নিকট আটক ব্যক্তিদের তালিকা, তবে যারা এখনও বিজেপির হাতে আটক হয়নি তারা হিসাবের বাহিরে রয়েছে। প্রকৃত সংখ্যাটি আরও বেশি হবে। 2025 সালের মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 30 দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত ও বহিষ্কার করার নির্দেশ দেয় রাজ্য সরকারগুলোকে। এই নির্দেশের প্রেক্ষিতে যথাযথ বাছাইকরণ ছাড়াই শুরু হয় ধরপকড়। গত 8 মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে এক চিঠিতে এই পুশ ইনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে, তবে চিঠির জবাবে মেলেনি কোনো সুদুত্তর। এর আগে বিগত বছরগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের এখনও পর্যন্ত ফেরত পাঠানোর কোনো আইনি প্রক্রিয়ায় পৌঁছতে পারেনি বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের সাথে একাধিক বৈঠক হলেও এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এরই মধ্যে ভারত থেকে বাংলা ভাষাভাষী মুসলিমদেরও যদি বাংলাদেশে ঠেলে পাঠানো হয় তাহলে তা বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াবে। এমনিতেই বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ খুবই কম। মানবিকতার দৃষ্টিকোণ থেকে ঠেলে পাঠানো ভারতীয়দের বাংলাদেশের সাময়িক আশ্রয় হলে তা বাংলাদেশের জন্য এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। জাতিগত বৈষম্যের ভিত্তিতে ভারতীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানো বিষয়টিকে মানবিকতার অবমাননা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণার্থীদের জোরপূর্বক দেশে ফেরত না পাঠানোর নীতির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। গত বছর আগস্ট মাসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ত্রিপুরা রাজ্য থেকে রাতের আধারে হঠাৎ পানি ছেলে ফেনী, কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেখানে শত শত মানুষের মৃত্যু ও হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানবেতর জীবনযাপন করেছিল প্রায় 30 লাখ থেকে 56 লাখ মানুষ।
দেশবাসী ঐক্যবদ্ধভাবে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিল এবং সকলের সহযোগিতায় সরকার ওই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল। এবার ভারত সরকার বাংলাদেশকে পরাস্ত করতে বন্যার পানির পরিবর্তে নাগরিক অস্ত্র নিয়ে মাঠে নামছে, যা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের মানুষের কথা বলার ধরন, আচার ব্যবহার, সংস্কৃতি প্রায় কাছাকাছি, আর সেটিকে পুঁজি করে ভারত সরকার বাংলাদেশের উপর অনৈতিকভাবে একটি স্থায়ী বিপদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ প্রয়োগকারী দেশ সংস্থাগুলোকে শুধুমাত্র বিবৃতি বা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রতিবাদের পরিবর্তে একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে, অন্যায়কারীদের উপর কার্যকরভাবে চাপ প্রয়োগ করতে হবে ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বল প্রয়োগের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যদিকে বিজেপির হাতে আটক হওয়া ভারতীয় নাগরিকদের যথাযথ আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র বাংলায় কথা বলা ও মুসলিম অপরাধে বৈধ নাগরিকদের জোরপূর্বক অন্য দেশে ঠেলে পাঠানোকে আপনি কিভাবে দেখেন? ভারতের এই কথিত নাগরিক অস্ত্র বাংলাদেশের উপর কী ধরনের চাপ সৃষ্টি করবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।